বিএনপির নানান প্রচারণায় মুখ ফসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন। মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরের মুখে শুনতাম কাওয়া হাউ। এরকম হাস্যরসের কথা হতো আছে যে আমি তো দল বদলাই না, আমি সবসময় সরকারি দল করি। তারা যেরকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের হাতেও যদি আবার অন্য কেউ একই অন্যায়ের শিকার হয়। তার কি মানে নজির এই পর্যন্ত দেখা গেছে? ধরেন যত মামলা বাণিজ্য আছে তার বেশিরভাগই আসলে বিএনপির হাতে হয়েছে। মানে এরকম হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, হাত জোর করে বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে। নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তারা আমলেই নিত না। তারেক রহমানের দুর্নীতিতেই নানান রকম ট্যাগ আছে, খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10%। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে আর কোন রায় তাকে অর্থ পাচার মামলায় রায় হয়েছে, 7 বছরের কারাদণ্ড ছিল তারেক রহমানের বিরুদ্ধে। ঠুনকো জায়গায় গিয়ে একটা সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করে সাজা দিয়েছে। তাহলে হাওয়া ভবনের যে কোটি কোটি হাজার কোটি টাকার গল্প বেঁধেছিলেন সেগুলো কোথায়? এখনো ধরেন যারা আদালতে আদালতে বিচার আদালতের ওই হচ্ছে, সামান্য বিচার কটা হচ্ছে, টাকার যে সেগুলো যদি সাপ্লিমেন্টারি পরে গিয়ে কার্ডের বলে রায় প্রমাণ দিলেই তো করতে প্রমাণ পারেন হয় না। না। 1 টাকা তুলে নেয় নাই, গচ্ছিত আছে টাকা। তার নিজের হাজবেন্ডের নামে একটা অরফানেজ ট্রাস্ট, সেই টাকা সে চুরি করে নিয়ে গেছে। এই আদালতের রায়ের বাইরেও যে একটা পারসেপশন মানুষের মধ্যে 16 বছর জয়ের বিরুদ্ধে টাকা পাচার নিয়ে কোন পত্রিকার একটা সিঙ্গেল কলাম করার সুযোগ পেয়েছে দেখেছেন আপনি? একদমই যে কিছুই হতো না। আমরা না তখনও না, জেনেছি, একদম ছাত্রলীগের কার বাসায় 100 কোটি না কত কোটি টাকা। তখন হয়তো এটা প্রকাশ্যে বলতো না রাজনৈতিক ঐক্যের খাতিরে, কিন্তু তাদেরকে রাজাকার মনে করতো না এমন নয়। প্রকাশ্যেই বলতেন। খালেদা জিয়া সেই উক্তিটিই আসছে, আমিও দেখছিলাম। জামাত নেতারা তারা স্বাধীনতা বিরোধী নন, আওয়ামী লীগই স্বাধীনতা বিরোধী, যারা দেশের বিরুদ্ধে গোপন চুক্তি করছে। মানে 21 আগস্ট গ্রেনেড হামলা যেটা, সেটা যে বা যারাই ঘটিয়ে থাকুক, তাহলে এ দোষী না, তাহলে দোষীকে তার কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে। বা এই যে বাংলাদেশে জামাত ইসলাম এখানে ক্ষমতায় চলে আসবে, বিরাট কিছু হয়ে গেছে, এটা আপনার মনে হয়? তো 12 তারিখ ইলেকশন হোক, রেজাল্ট দেখলেই তো বুঝবে। দুর্নীতি দমনকে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তাকে নিয়েই দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ। নেতাকর্মীদের চাঁদাবাজিও আছে বিরোধী পক্ষের প্রচারণার বড় অংশ জুড়ে। এর মধ্যে ভাইরাল হয়েছে বিএনপির এক প্রার্থী চাঁদাবাজদের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করছেন 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে, এমন ভিডিও। একের পর এক চাঁদাবাজদের বহিষ্কার করেও চাঁদাবাজ দমাতে হিমশিম খাচ্ছে বিএনপি, যেখানে সরকারে গেলে কতটা পূরণ করতে পারবে প্রতিশ্রুতি। এদিকে জামাতের আমির সরাসরি পলিসি ডিবেটের আহ্বান জানিয়েছেন তারেক রহমানকে। সেই আহ্বানে সাড়া দেবেন তারেক? আবার অন্যদিকে হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির মতো বিষয়গুলো কি নির্বাচনী ভণ্ডুল করে দিতে পারে? আমার আজকের অতিথি জি9 এর সম্পাদক ডাক্তার সাখাওয়াত সায়ন্ত। ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত হচ্ছেন, সময় দিচ্ছেন। আমি শুরু করি যে বিএনপির, আপনি যেহেতু বিএনপির পক্ষেই কথা বলেন বিভিন্ন সময়, অতএব বিএনপি নিয়ে কিছু প্রশ্ন অল্প অল্প করে আপনার কাছে শোনার চেষ্টা করব। ইশতেহার ঘোষণা করলো বিএনপি, 31 দফা তো আগেই ছিল, প্রচারণারও প্রায় শেষ সময় এবং নির্বাচনের বাকি আছে আর 3-4 দিন। এই সময় এসে বিএনপির ইশতেহারের আসলে মানে খুব খুব মাহাত্ম্য কি ইশতেহারের, যখন ইতোমধ্যে প্রবাসী ভোটাররা তাদের ভোট দিয়েও ফেলেছে, পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেও গেছে, আসলে এটার মাহাত্ম্য কতটুকু? আর ইশতেহারে খুব গুরুত্বপূর্ণ বা খুব উল্লেখযোগ্য কি আছে বিএনপির? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা দলের ইশতেহার মানে এটা খুব হঠাৎ করে একটা কিছু আমাদের সামনে এসে হাজির হবে এরকম বিষয় না। সেই দলের দীর্ঘদিনে তাদের যে কার্যক্রম, তাদের যে প্রচারণা, তাদের যে বক্তব্য, তাদের যে প্ল্যানিং, সেটা আনঅফিসিয়ালি কিন্তু মাঠের বক্তৃতায় বা বিভিন্ন রকমের ফর্মাল বক্তৃতায়, ইন্টারভিউতে এটা কিন্তু চলে আসে অলরেডি। সেই অর্থে বিএনপির মূলত তাদের মূল ভিত্তি হচ্ছে 19 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত। তার ধারাবাহিকতায় পরবর্তীতে এসে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারপরে এসে তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেইটা, এইগুলির সমন্বয় করেই এই যুগোপযোগী করা এবং 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বাংলাদেশ, কেমন গণতন্ত্র, কেমন মানবিক দেশ হিসেবে আমরা চিন্তা করি সেই এবং কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়গুলো ইনক্লুড করা। এবং 18 বছর ধরে বিএনপি যখন নিপীড়িত হচ্ছিল, নানান রকমের মামলা হামলা, রাজনৈতিক নিপীড়ন এসবের শিকার হচ্ছিল, ওই সময় তাদের উপলব্ধি থেকে
তারা যেটা ফিল করছিল যে এই বাংলাদেশ এইভাবে আসলে চলবে না। আওয়ামী লীগ আজকে আসছে, তারা এরকম নিপীড়ন করছে, ভবিষ্যতে অন্য কেউ আসলে বা বিএনপি আসলে, যেই আসুক, এই রাষ্ট্র এই ব্যবস্থাপনার মধ্যে থাকলে এরকমই আর একটা স্বৈরতন্ত্র চালু হতে পারে। সেই জন্য বিএনপি নিজে থেকে ফিল করে, অন্যরা যখন সংস্কারের উচ্চারণটাও করে না এই শব্দটা, তখন বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। সেই বিবেচনা ওই সবগুলা মিলেই বিএনপির ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর মধ্যে এতদিন ধরে তারা যে প্রচারণা চালিয়েছে সেগুলি মূলত এর মধ্যে আছে, আর একটু ইলাবোরেটলি আছে বা আরো কিছু বেশি আছে, যেগুলোর মধ্যে পপুলারিজম হয় বা পপুলিস্ট হওয়ার মতো যে উপাদানগুলি, সেগুলো বক্তব্যে বেশি আসে। সব বিষয়গুলো তো আর সাধারণ বক্তৃতায়, মেঠো বক্তৃতা বা ইন্টারভিউতে বলা যায় না। ফলে অনেকগুলি সমন্বয় 5টা অধ্যায়ের মধ্যে বিএনপি এখানে বলেছে। আর এইখানে এই উপস্থাপনার মধ্যে যেটা আমার ভালো লেগেছে, আমি কালকে এই ইস্তাহার অনুষ্ঠানে ছিলাম, সেটা হলো নর্মালি আমাদের দেশে ইস্তেহার প্রণয়ন একটা কমিটি থাকে দলের, তারা এটা প্রণয়ন করে। দলীয় প্রধান সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য চষে বেড়ান, বক্তৃতা দেন, প্রচারণা চালান, এবং ইস্তেহারের দিন তিনি এসে ইস্তেহারের সার সংক্ষেপটা তিনি পাঠ করেন একরকম। এটাই বাংলাদেশে কিন্তু এত বছর ধরে আমরা দেখে এসেছিলাম। তারেক রহমান কালকে যেটা করেছেন সেটা হচ্ছে তিনি এই ইস্তেহারটা পাঠ করেননি, বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং তিনি বলেছেন যে যে এই ইস্তেহারে যা কিছু আছে 44 পৃষ্ঠার মধ্যে সবগুলোই তিনি ওন করেন, তার দল ওন করে, এবং সবগুলোই প্রয়োজনীয়। কিন্তু যে বিষয়গুলো তার বেশি ভালো লেগেছে এবং তিনি নিজে ফিল করেছেন ব্যক্তিগতভাবে যে এগুলো অবশ্যই হওয়া দরকার, সেগুলো তিনি জোর দিয়ে স্পন্টেনিয়াসলি ব্যাখ্যা করেছেন। যেগুলো এবং অবশ্যই তার হওয়া দরকার সেগুলো নিয়ে আমি একটু দু একটা নিয়ে কথা বলবো, কারণ জি খুব গুরুত্বপূর্ণ। তিনি নিজেও বলছেন যে যেগুলো ছাড়া আসলে কিছুই বাস্তবায়ন হবে না, সেগুলো নিয়ে আসবো। কিন্তু আপনি বলছিলেন না যে এই 17 বছরের উপলব্ধি থেকে, মানে নির্যাতিত অবস্থায় থাকার যে একটা উপলব্ধি, সেই উপলব্ধিও এখানে আসলে কাজ করেছে। আমি দেখছিলাম যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলা হচ্ছে ইশতেহারে, জামাতের ইশতেহারে এরকম একটা কমিশনের কথা বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে ভুক্তভোগী কেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং ফ্যাসিবাদী সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ আমলে গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং বিভিন্ন সময় অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা। 15 বছরে আওয়ামী লীগের যত সব অন্যায় সেগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু তারপর, মানে আওয়ামী লীগ শাসনের পতন ঘটার পরে যেই সময়টা, যেখানে আসলে আমরা অনেক মব দেখলাম, মবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন, হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান রকম লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটলো, এগুলো কি আসলে এর মধ্যে নাই? 15 বছরের কথা বলা হলো, এগুলোর কি দ্রুত বিচারের বিষয় আসবে না, নাকি এই সরকার যেমন প্রেশার গ্রুপ বলে একরকম সরিয়ে দিল, পরের সরকার একরকম দায় মুক্তি দিয়ে দেবে? না, আপনি দুইটার যদি প্রেক্ষাপটকে এক করে দেখেন সেটা ঠিক হবে না। একটা হচ্ছে গিয়ে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ কায়েম করে রাষ্ট্রীয় যন্ত্রগুলি ব্যবহার করে রাষ্ট্র পরিচালকরা যে যে ঘটনাগুলি ঘটিয়েছেন, গুম বলেন, আয়নাঘর বলেন, গুম করে হত্যা বলেন, অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিপক্ষকে হত্যাকাণ্ডের শিকার করা বলেন, সেটা ছিল এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা সরকার পরিচালনায় যারা ছিলেন তারা ছিলেন অবৈধভাবে, এবং রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে, স্টেট অ্যাপারেটাসের সমস্ত কিছুর ব্যবহার দিয়ে তারা এটা করেছেন, সর্বশেষ গণহত্যা চালিয়েছেন। সেটার যে অপরাধগত মাত্রা, আর পরের যেটা আপনি দেখছেন, এটা হচ্ছে দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এই বাংলাদেশে এমন কোনো দিন পাবেন না স্বাধীনতার পরে যেদিন কোনো একটা খুন হয়নি, যেদিন কোনো একটা ধর্ষণ হয়নি। ফলে রেগুলার বেসিসে বাংলাদেশে গণপিটুনি দিয়ে হত্যা আগে ছিল না, এই মব আগে ছিল না। এগুলা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাস, এটা হচ্ছে একটা রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন মাত্রা। আপনার কাছে মনে হয় যে এই সময়, মানে এই গত এটা বিচার, এটা রেগুলার একটা না অপরাধ, মানে না, রেগুলার বিশেষ হলো কিছু বিচার ঘটনা? হতে হবে। একটা দুইটার মাত্রাগত পার্থক্যটা আপনাকে বলি, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই বুঝতে মাত্রাগত পারবেন। পার্থক্য আপনি বলতেই একটা পারবেন, না বোঝাতেও না না, পারবেন, আমি ডাক্তার সাহেব। আমি কিন্তু আমার বলছি, প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ওটার হবে, এগুলোর কি আপনারা না না না, আমলে আমি নেবেন না, মানে আপনাকে বলি, বিএনপি? তারেক রহমান বা অন্য কোন সরকারও যারা ইস্তেহার দিয়েছেন কেউ তো বলেননি যে গত 16 বছরে যতগুলি, মানে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন গোষ্ঠীগত বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক অবস্থায় তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদের একা মার্কা দিয়ে নির্বাচন করতে গিয়ে নিজেরা নিজেদের 116 জন কর্মীকে হত্যা করেছে, সেটার বিচার তাদের প্রাপ্য। কিন্তু যে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে
একটা রাষ্ট্র পরিচালকরা ফ্যাসিবাদী শাসনকে পোক্ত করবার জন্য বিশেষ উদ্দেশ্যে করে অথবা গণহত্যা করে, সেইটার বিচারের যে গুরুত্ব আর ওই সামাজিক সন্ত্রাস বা দৈনন্দিন যে আইন শৃঙ্খলার অবনতি, সেখানের যে সন্ত্রাস, দুইটা তো একমাত্রে আসে না। বিশেষ ট্রাইব্যুনাল কখন করে, দ্রুত বিচার আদালত কখন করে, যখন কোনো কিছু এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং এই সময়ের মধ্যেও যেসব হত্যাকাণ্ড ঘটেছে, যেই যেসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে, যেই সব মব ভায়োলেন্স হয়েছে, সেইটা নিয়ে ভুক্তভোগীরা মামলা করেছে। সেই মামলা তদন্ত সাপেক্ষে সেগুলোর রেগুলার বিচারিক প্রক্রিয়া, তার বিচার অবশ্যই হতে হবে। কারণ কোনো ভিকটিমই যেন বিচার প্রার্থীরা যেন বিচারহীনতার মধ্যে না পড়ে যায়। সেটা একটা আধুনিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা আইনের শাসনের রাষ্ট্রে সেটা হতে হবে। কিন্তু এই সরকার যেমন একটা ইন্ডেমনিটি দিয়েছে, এই সরকার যেমন ইন্ডেমনিটি দিয়েছে, সেটা অবশ্য জুলাই যোদ্ধাদের জন্য দিয়েছে এবং বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিরোধের কারণে ওই অভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের জন্য দিয়েছে। সেটা নির্দিষ্ট একটা সময়ের, কিন্তু কোন সময় সেটা কি বুঝতে পারছেন? কারণ আসিফ নজরুল যখন বলেছিলেন মাননীয় আইন উপদেষ্টা, কিন্তু তিনি বলেছিলেন যে 31শে আগস্ট পর্যন্ত, কিন্তু অধ্যাদেশে এরকম কিছু উল্লেখ করা আছে বলে আমি দেখি নাই। মানে কোন সময় পর্যন্ত এই ইন্ডেমনিটি, সেটা কি বুঝতে পেরেছেন? আমি অধ্যাদেশটা আসলে টাইম উল্লেখ আছে কিনা এই মুহূর্তে আমার স্মরণে নাই, এটা দেখতে হবে আবার। তবে জুলাই যোদ্ধাদের জন্য তো অনন্তকালের ইন্ডেমনিটি দেওয়া যায় না। এইটা ওই আসিফ নজরুল যেটা বলেছেন, আমার ধারণা সেটা আইনে আছে, না থাকলে এটা ভুল আছে, এটা সংশোধন হবে। কারণ ওই নির্দিষ্ট, আপনি দেখেন যে আমি নিজে জুলাই গণ অভ্যুত্থানের সময় গ্রেফতার হয়েছিলাম, একটা মামলার আসামি আমি। এখন ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। এখন আমি যদি আরো আগে বা আরো পরে কোনো অপরাধ করি, তাতে যদি মামলা হয়, সেটা আমি ওই জুলাই ভিকটিম বলে তো আমাকে সেখান থেকে এই রাষ্ট্র বিনা তদন্তে, বিনা বিচারে আমাকে অব্যাহতি দিতে পারে না। সুতরাং জুলাই যোদ্ধা হলেও তারা অনন্তকাল কোনো অপরাধ করলে শুধু ওই কারণে ছাড় পাবেন, এটা হতে পারে না। কিন্তু আসলে এবার মানে ইন্ডেমনিটির তো শুধুমাত্র ওই সময়কালের কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের একটা বিশেষ অবস্থা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা খুব একটা, তাদের অপরাধ খুব একটা যে আমলে না হয় বা তাদের নামে যে খুব একটা মামলাও করা যায় তাও না। যেমন ধরেন যখন ওই যে আওয়ামী লীগের নেত্রী শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনা ঘটলো, জুলাই যোদ্ধাদেরই কেউ কেউ গেলেন, তখন সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ করেছিলেন, যিনি গ্রেপ্তার হয়েছেন, মানে একদম প্রত্যক্ষ যিনি ধরা হয়েছে যাকে, তিনি বলেছেন যে তার সহায়তা বা তার বিষয়টা আছে। কেউ কোনো তদন্ত করে নাই, কেউ কোনো সেটার জন্য কোনো মামলাও হয় নাই, কোনো আমলই নেওয়া হয় নাই, দুদকও কোনো রকম এটা নিয়ে কেউ আর কি কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এরকমটা করে না। যদি যদি এরকম কোনো আসামি বলে, সেটা আসামিরা নানান উদ্দেশ্যে নানান কারণে বলে, সেটা সত্যও হতে পারে, সেটা মিথ্যাও হতে পারে, সেটা তদন্ত করলে বের হয়ে আসবে। এখন সেই আসামিরা তো কারাগারে আছে, এটা বিচারের আওতায় আছে। সুতরাং তদন্ত হয়নি বলে যে তদন্ত হতে পারবে না এমন তো নয়। জি, মানে আপনি মনে করছেন যে আসলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন এই সময়ের যে অপরাধগুলো আছে সেগুলো আসলে বিচারের মধ্যে পড়বে? কারণ আমরা আসলে দেখি কি, যেই সরকারের সময় অপরাধ, আমাদের বাস্তবতায় আমরা যতটুকু দেখে আসছি, সেই সরকার সেই আমলের বিচারগুলো করে না, পরের সরকার গিয়ে করে, এরকম আমরা দেখেছি। বা বিরোধী পক্ষে বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ট্রেন্ড চলে। বাংলাদেশে ওই একই আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দেয়, এতিমের টাকা হস্তান্তর করেছে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, সেটাকে দোষী সাব্যস্ত করে এবং প্রচার চালায় যে এতিমের টাকা চুরি করেছে রাজনৈতিক দল। আবার বাংলাদেশের সেই আদালতই আবার তাকে নির্দোষ বেকসুর খালাস দেয় যে এই মামলায় ভুল রায় হয়েছিল। যদি তার উপর অন্যায়ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে থাকে, তাহলে যারা এই রায় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। এরকম অনেক গুরুত্বপূর্ণ মামলায় এই যে পট পরিবর্তনের পরে সেটা দেখা যায় যে আগে মোটিভেটেড রায় দেয়া হয়েছিল, বায়াসড রায় দেয়া হয়েছিল। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত যদি এরকম বায়াসড হতে পারে, তারা মোটিভেটেড হতে পারে, তারা যদি রাষ্ট্র পরিচালকদের নির্দেশে রায় দিতে পারে, তাহলে তাই ওই বিচারকদেরও বিচারের আওতায় আনা উচিত। সেটা যতদিন আমরা না পারবো, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া থেকে বের হওয়া কঠিন হবে। কারণ ওইটা হলেই কেবলমাত্র পরবর্তী সময়ে যারা বিচার বিভাগে দায়িত্বে থাকেন তারা ভাববেন যে আজকে আমি পদে আছি,
কারো হুকুমদারি করে যদি আমি মিথ্যা মামলায় কাউকে এরকম আমি ভিকটিম করি, আমি তাকে যদি মিথ্যা রায় দিয়ে এইভাবে তার জীবন নষ্ট করি, তাহলে আমি পথ থেকে গেলে ভবিষ্যতে আমিও বিচারের আওতায় আসতে পারি। যেটা বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বেলায় স্পর্শকাতর বিবেচনায় এই কাজটা কেউ করতো না, বিচার বিভাগের বেলায়ও করতো না। আমি আরো স্পষ্ট করলে বলতে পারি যে যারা যখন ক্ষমতায় আসে তারা এই স্পর্শকাতর জায়গাগুলোর আগের অপরাধীদের ধরার জন্য, বিচারের আওতায় আনার জন্য হাত দেয় না, কারণ তারা মনে করে যে আমরা যদি ওটা করি তাহলে আমরা এখন কোনো এদেরকে অন্যায় নির্দেশ দিলে সেই নির্দেশ তো মানবে না। সেই কারণে রাষ্ট্র পরিচালনায় যারা বিভিন্ন সময় এসছে তারা বিশেষ উদ্দেশ্যে এগুলা স্পর্শকাতর জায়গাগুলো হাত দিত না। কিন্তু আমার দাবি, আমার চাওয়া, যে যদি আমরা একটা মানবিক রাষ্ট্র চাই, আইনের শাসন চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং বিচার বিভাগে কেউ চাইলেও হস্তক্ষেপ করতে পারবে না এরকম বিচার ব্যবস্থা আমরা চাই, তাহলে বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীতে যারা এরকম স্পর্শকাতর অপরাধে যুক্ত ছিল, বিশেষ করে আলোচিত বিষয়গুলো, সেগুলো তদন্তের আওতায় আনা উচিত এবং একটা তাদের স্পর্শকাতর এবং বিচারযোগ্য হলে আলোচিত অবশ্যই বিষয় উচিত। বললেন, তো তখন তো এই দুটো শব্দের ক্ষেত্রে মনে পড়লো 21শে আগস্ট। সব মামলার আসামি, মানে মামলার সব আসামিরা খালাস পেয়ে গেছেন এই সময় রায়। আগে যারা অপরাধী হিসেবে গণ্য হয়েছিলেন এখন সবাই খালাস হয়ে গেছে, এবং তারপরে আর কিছুই হলো না। মানে ওই অপরাধে মানে ওই সময় যে এতগুলো মানুষ মারা গেল তার জন্য আর কিছুই হলো না। আপনার কি মনে হয় এটিও তো একটা স্পর্শকাতর এবং আলোচিত বিষয়? ডেফিনেটলি আলোচিত বিষয়। আপনি শুধু 21শে আগস্টের সংখ্যাটা বড় এবং বড় নেতা ছিল ওইটাকে ধরছেন। শেরাটনের সামনে ওইখানে যে বাসে গান পাউডার দিয়ে 12 জন লোককে হত্যা করা হয়েছিল, নারী শিশু সহ, সেখানে আওয়ামী লীগ নেতা নানক সহ অনেকে অভিযুক্ত হলেন। তারা ক্ষমতায় আসার পরে বললেন না, ওকে দিয়ে জোর করে বলানো হয়েছে। সেইখান থেকে তাহলে কি এই যে হত্যাকাণ্ডের শিকার যারা হলেন, গান পাউডার দেওয়া হলো, আগুন দেওয়া হলো, কেউ না কেউ তো করেছে। তাহলে যাদের নামে বিএনপির সময়ে চার্জশিট হয়েছিল, যাদেরকে দোষী করা হয়েছিল, ধরে নিলাম ওনরা নির্দোষ, তাহলে দোষী কে? তাকে খুঁজে বের করে এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, তাদের খুঁজে বের করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল। ঠিক একইভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা যেটা, সেটা যে বা যারাই ঘটিয়ে থাকুক, তাহলে এ দোষী না, তাহলে দোষী কে? তার কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে বা তদন্তে আনতে হবে। সেটা যেন এই যে জজমিয়ারা না হয়, এটাও একটা বড় কনসার্ন। বিডিআর হত্যাকাণ্ড, এই যে এতগুলো চৌকস আর্মি অফিসারকে মেরে ফেললো, শুধু এই দিক ওই দিক রশি টানাটানি হচ্ছে, তদন্ত রিপোর্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কারা খুন করলো বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে এইটা পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুর বদলে যায়, কিন্তু প্রকৃত দোষীকে সেটা কেউ জানতে পারি না আমরা। এই ধারা থেকেও আমাদের নিশ্চয়ই বের হয়ে আসতে হবে। সেটি আসলে খুবই একটা গভীর সংকটের জায়গা বলেছেন। এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন সম্পর্কে আর একটা দুটা কথা একটু শুনি, যে সেখানে আসলে মানে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো জায়গা আছে কিনা, আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ, সেটির কোনো সুযোগ আছে কিনা। আমরা এই সরকার, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আসিফ নজরুল সাহেবই বলেছিলেন গত বছর মে মাসে সম্ভবত, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠিত হবে, কিন্তু সেটি এই সরকারের আমলে পরে শেষ পর্যন্ত এসে নাকচ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সেটি নাকচ করে দিয়েছেন, তেমনটি হবে না। মানে এরকম কিছু কি এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের ভাবনার মধ্যে আছে? এইখানে কমিশনের ভাবনার মধ্যে আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু তারেক রহমান রয়টার্স এর সঙ্গে বক্তব্যে তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানদের যদি দেশের জনগণ চায় তাহলে তারা রাজনীতিতে ফিরতে পারবেন। এটা একটা ইঙ্গিত। তো ইঙ্গিতটা কিরকম, এবং আমিও মনে করি দেশের বেশিরভাগ মানুষের চাওয়া এটা, যে আওয়ামী লীগ একটা বিশাল দল ছিল, রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল 16 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের অনেক নেতারা গুম খুনের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অনেক নেতারা লুটপাটের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক নেতারা 14, 18 এবং 24-এর নির্বাচনের মতো এরকম গণতন্ত্র হত্যাকারী নির্বাচনে তারা সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং যারা টাকা পাচার করেছেন এদেরকে, এবং সর্বশেষ গণহত্যায় যারা প্রত্যক্ষ রোল প্লে করেছেন, এদেরকে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার হতে হবে, এবং এই বিচারটা অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন এদের বিচারটা হয়ে গেলে, রায় হলে, বাকি যে বিশাল আওয়ামী লীগের সমর্থক জনগোষ্ঠী থাকলো তাদেরকে কি করবে? শেখ মুজিবুর রহমান তো 72 সনে যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকেও পর্যন্ত ওই সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধী ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। জিয়াউর রহমান তো এসে তিনি যা বাংলাদেশকে আরো অ্যাকোমোডেটিভ করার
উদ্দেশ্যে বা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি তো রাজনৈতিক দল হিসেবে যারা নিষিদ্ধ ছিল তাদেরকে ওপেন করে দিলেন যে সবাই রাজনীতি করার সুযোগ পাক, জনগণ যাদের গ্রহণ করে তারা রাজনীতি করবে। সুতরাং আওয়ামী লীগের বেলাও যারা অপরাধী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিচারের আওতায় এনে বাকি যারা, তাদের তো নাগরিক অধিকার রাজনীতি করা, তারা কেন রাজনীতি করতে পারবে না? নিশ্চয়ই বাংলাদেশের সেই দিকে এগুতে হবে। এত বড় একটা শক্তিকে মূল ধারার রাজনীতির বাইরে রেখে তো এই দেশ এগোতে পারবে না। অনেকে আবার মানে আওয়ামী লীগের নেতারা অনেকেই আবার মাথার উপর ছাতার খোঁজে অনেকে বিএনপিতে ঢুকে পড়ছেন, বিএনপির নানান প্রচারণায় মুখ ফসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন। মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরের মুখে শুনতাম কাওয়া হাইব্রিড ইত্যাদি নানান ফার্মের মুরগি এরকম বিএনপি আওয়ামী লীগে ঢুকে যাচ্ছে, এখন আসলে বিএনপিতে এরকম কাওয়া হাইব্রিড বা ফার্মের মুরগি ঢুকছে কিনা কোনোভাবে? হ্যাঁ, ঢুকে পড়ছে তো, সেটা তো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সুবিধাভোগী বা আওয়ামী লীগের পদে ছিলেন এরকম অনেকে জামাত ইসলামে ঢুকেছে, বিএনপিতে ঢুকেছে, বিভিন্ন দলে কম বেশি ঢুকছে। কেউ আবার দলীয় পদে ঢুকেনি কিন্তু প্রচারণায় বা স্থানীয়ভাবে মিশে গেছে। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে যারা পাওয়ার পলিটিক্স করে, বুর্জোয়া রাজনীতি, পাওয়ার পলিটিক্স বা এর মধ্যপন্থার রাজনীতি যারা করে, এ ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বামপন্থী ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, এই টাইপের দল ছাড়া বড় দলগুলোতে সবার বেলায় দেখবেন যে এদের নেতা কর্মীদের মধ্যে অনেকগুলা লেয়ার থাকে। কেউ থাকে হচ্ছে আদর্শিকভাবে ওই দলকে ভালোবেসে করে, সেই দলের আদর্শ ভালো খারাপ সেটা ভিন্ন বিবেচনা, কিন্তু তার কাছে ওই দলের আদর্শ ভালো লাগে বলে দলকে এবং দলের আদর্শকে ভালোবেসে ডেডিকেশন নিয়ে করে। আর কিছু আছে তারা হচ্ছে গিয়ে যে দলে থাকলে তিনি একটু এম্পাওয়ার্ড হবেন, একটু তিনি খবরদারি করতে পারবেন, নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারবেন, একটু তার আর্থিক লাভবান হবে, সমাজে তিনি বুক ফুলিয়ে চলবেন, এইসব নানান ইকুয়েশন মাথায় রেখে ওই দলে করে। ফলে বাংলাদেশে তো এরকম অনেক বড় বড় নেতাদেরই যখন সরকার হয় ওই সরকারি দলে যোগ দিয়ে সরকারি দলের এমপি হওয়ার এরকম নজির তো আছে। এরকম হাস্যরসের কথাও তো আছে যে আমি তো দল বদলাই না, আমি সবসময় সরকারি দল করি, সরকার বদলায় তো আমার দোষ কি? সুতরাং এরকম নেতাও তো বাংলাদেশে আছে। এটা হঠাৎ করে চলে যাবে না। আদর্শিক রাজনীতি যত বেশি স্ট্রং হবে তত বেশি এই ধরনের এই যে দলছুট, এই দিক ওই দিক করা সুবিধাবাদী রাজনীতিকের সংখ্যা তত কমে আসবে। তাহলে কি মানে এই কথার একটা সামারি করি, এটা যে ধানের শীষ বা বিএনপি জিতলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে, এরকম একটা সামারি কি টানা যায়? কারণ মানে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এই প্রচারণাটাও করছে যে বিএনপি ক্ষমতায় আসলে মানে শেখ হাসিনা ফিরতে পারবে না, এমন কথাও আসলে ভাইরাল হয়েছে। এরকম একজন নারী বলছেন যে আমি বরাবরই আওয়ামী লীগের ভোটার, কিন্তু এবারে ধানের শীষে ভোট দিব, কারণ ধানের শীষে ভোট দিলেই শেখ হাসিনা ফিরতে পারবেন। এরকম একটা ভাইরাল জিনিস দেখতাম। আরও বিভিন্ন জায়গায় মানে প্রচারণার মধ্যেও এরকমটা আসছে। ঠিক সরাসরি শেখ হাসিনা ফিরতে পারবেন এমনটি না বললেও আওয়ামী লীগ ফিরতে পারবে, এরকমটি কি বাস্তবতা হতে যাচ্ছে? না, না, অত সরল না, অত সরল অঙ্কে বলা যাবে না। বিষয়টা এরকম যে শেখ হাসিনা সহ যারা অপরাধ করেছেন তারা বাংলাদেশে ফিরতে তো পারবেন, এখনো তো বাংলাদেশ তাদের চায়। এই সরকারও তো তাদেরকে চিঠি দিয়ে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, সুতরাং তিনি চাইলেই তো ফিরতে পারেন। বিএনপি আসলো নিশ্চয়ই ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে। চাইবে কেন? কারণ সঠিক তদন্তের মাধ্যমে তার তো এখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। তার আইনজীবীর মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন, তিনি বিচারের মুখোমুখি হবেন এবং তিনি নির্দোষ প্রমাণিত হতে পারলে তিনি সেটা হবেন। আর যদি তিনি দোষী হন, তাকে তো দোষী হন, তাহলে তো অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি তাকে পেতে হবে। সুতরাং শুধু সে না, হচ্ছে মানে অন্যরা। ধরেন বৈশ্বিক অঙ্গনে বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে বিচার প্রক্রিয়ায় গলদ আছে বা ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্ন তুলছে, এটি দিয়ে এই বিচারটাই মানে ইনভ্যালিড হয়ে যাবে না তো? আপনার কি মনে হয় না, মনে আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয় যখন, তখন অনেক আন্তর্জাতিক সংস্থা, একদম খুবই ওয়েল রেপুটেড সংস্থা এটা নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপর ওই বিচারটা কিন্তু হয়ে গেছে। এখন কি আপনি ওই বিচার ফেরত দিতে পারবেন? আর সুতরাং তো যা কার্যকর হয়েছে বাকিগুলো তো আবার ইনভ্যালিড হয়েই যাচ্ছে, তাই না? যারা যেগুলো হ্যাঁ, ছিল এখন এখন সেটা আন্তর্জাতিক সংস্থা তাদের মতামত তারা দিবে, কিন্তু একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেখানকার যে সরকার, তারা যদি মনে করে তাদের এখানে যে আইন, তাদের এখানে যে বিধি ব্যবস্থা যেটা করেছে সেই অনুসারে এটা ঠিক করেছে, সেটা তো আন্তর্জাতিক সংস্থাগুলো সেটা তো বাধা দিয়ে সেটা রুখতে পারবে না। এখন কিছু ত্রুটি থাকলে আমাদের প্রত্যাশা থাকবে অতীতে যেরকম বিনা বিচারে অথবা অন্যায়ভাবে ইন্টেনশনালি কাউকে ভিকটিম করা হয়েছে, এই সরকার
এর আমলে যে বিষয় নিয়ে বিতর্ক উঠেছে, ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, হোপফুলি আমি আশা করি বিএনপি আসবে, তারা আসলে যেন তারা যেরকম ভিকটিম হয়েছেন, তারা যেরকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের হাতেও যদি আবার অন্য কেউ একই অন্যায়ের শিকার হয়, তাহলে তো বুঝতে হবে তাদের ঠিক উপলব্ধিটা আসলো না। একজন একই ভিকটিম, অন্যায়ের শিকার হবে না একজন তার কি মানে নজির এই পর্যন্ত দেখা গেছে? ধরেন যত মামলা বাণিজ্য আছে তার বেশিরভাগই আসলে বিএনপির হাতে হয়েছে। মানে আওয়ামী লীগের ছোট চুনাপুটি বড় সড়ো যারা আছেন, এমনকি বাসার কর্মচারী, তাদের নামেও মামলা অনেক এসে গেছে এবং মামলা বাণিজ্যের সাথে বিএনপির নামটা খুব বড় করে আসে, সবচেয়ে বেশিভাবে আসে। সেরকম চাঁদাবাজির জায়গায় বিএনপির নামই আসছে এবং বিরোধী পক্ষ একদম প্রচারণায় স্পষ্টভাবে চাঁদাবাজির বিষয়টা বলছে। মানে well, নজির কি এটা স্থাপন করতে পারলো যে যেটা শিকার বিএনপি আচ্ছা হয়েছে সেটা বিএনপি করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বল, আপনি ভালো কথা বলেছেন, ভালো প্রসঙ্গ তুলেছেন। এটা জামায়াত ইসলাম এবং বিএনপির প্রতিপক্ষ, তারা সবাই এই প্রসঙ্গটা তুলে সামনে। আপনার সাংবাদিকতার জীবন তো বেশ অনেক বছরই হয়ে গেছে। তো আপনি কি দেখেছেন যে বিএনপিতে এই যে এরকম হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই গ্রহণ করার অর্থটা হচ্ছে দল থেকে এই অভিযোগটা মেনে নেওয়া, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সত্যতা দল পেয়েছে। প্রথম ধাপটা, আগে তো রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তারা আমলেই নিত না, মনে করতো যে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে এটা মেনে নেওয়া হচ্ছে যে আমার দলে চাঁদাবাজ আছে। না, হতো তো, বিএনপি, শুদ্ধি অভিযান হয় না? আওয়ামী লীগের সময় তো নানান বিভিন্ন সময় শুদ্ধি অভিযান হতো, ক্যাসিনো ট্যাসিনো কত কিছু বের হয়ে যেত, হতো তো শুদ্ধি না, অভিযান। না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়তো। হুম। বিএনপি কি নিজেরা, আওয়ামী লীগ কি দলগতভাবে রাজনৈতিক শুদ্ধি অভিযান চালিয়ে কাউকে ও চাঁদাবাজের অভিযোগ আছে ওকে, অতএব অভিযোগের ভিত্তিতে ওকে আমি বাদ দিয়ে দিয়ে এটা করেছে? বিএনপি তো মামলাও হয় নাই বিএনপির ওই নেতার বিরুদ্ধে, তারা তো দোষী সাব্যস্ত হয় নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় নাই। বিএনপি নিজ উদ্যোগে যাদের বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে, দলীয় চ্যানেলে তারা তদন্ত করেছে এবং যেটা সত্যতা তাদের কাছে মনে হয়েছে এটা ভ্যালিড অভিযোগ, তাদেরকে তারা ব্যাপক হারে যেরকম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এইটাও তো একটা পজিটিভ মুভ। হুম। এখন আপনি একটা, যে আগে স্কুলেই যেত না সে স্কুলে যাওয়া শুরু করেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি যদি বলেন যে ও তো পাস করতে পারবে না, তার এই যে স্কুলে যে যেত না সে যে স্কুলে যাওয়া শুরু করেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, করে বলেন যে ভালো লেখাপড়া ভালো রেজাল্ট আমরা দেখতে চাই।